সো ভিউয়ার্স দেখতে থাকুন যে আসলে আমরা কিভাবে কানে শুনে থাকি। কানের মধ্যে যে গুরুত্বপূর্ণ তিনটি ছোট ছোট হাড় রয়েছে, সেই তিনটি হাড়টাকে ওরা স্টিমুলেশন দিচ্ছে। ফার্স্ট যে সাউন্ডটা প্রথমে যে পর্দায় যে ইফেক্টটা করে, এক্স্যাক্টলি। তো হ্যাঁ, এই পর্দায় ছিদ্রটা আসলে মানে কিভাবে হয়ে থাকে? আমি প্রথমে একটু জানতে চাই সাইফুল ভাইয়ের কাছ থেকে, আপনার কি কি কষ্ট হতো কানে, একটু যদি বলেন। আমার কানে মানে আমি যখন হাই স্কুলে পড়ি হ্যাঁ। তখন থেকে আমার কানে বাম কানে সমস্যা। এই কানে পিঁপড়া গেছিল ঘুমন্ত অবস্থায়। দর্শক, একজন মানুষের জীবনে তার সবচেয়ে আপনজনকে, তার জীবনসঙ্গী, যার সাথে মানুষ তার সুখ দুঃখের কথা, এমনকি একান্ত গোপন কথাগুলো শেয়ার করে থাকে। টাঙ্গাইল জেলার সখীপুর গ্রামের জনাব সাইফুল তার দীর্ঘ 14 বছরের দাম্পত্য জীবনের 13 বছরই কিন্তু তার স্ত্রীকে তার কষ্টের কথাগুলো বলতে পারেননি। কি ছিল তার কষ্টগুলো? হাই স্কুলে পড়ার সময় থেকেই কানের সমস্যা, প্রথমে কান পাকা, এরপর কানে কম শোনা। স্ত্রীকে সমস্যাগুলো জানাতেই দুইজনে নাক কান গলার পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে ছুটে আসলেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে। এখন কেমন আছে সাইফুল, এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। দর্শক, আমি ডক্টর মার্জান, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। দর্শক, কানে কম শোনা এবং এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগত, আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ ডক্টর মার্জান, আমাকে ইনভাইট করার জন্য। আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং দর্শক, বরাবরের মতো আমাদের বিশেষ অতিথির আসনে আজকে আছেন একজন বিশেষ মানুষ, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী বেলাল খান। বেলাল ভাই কেমন আছেন? আপনাকে অনেক স্বাগত। থ্যাংক ইউ, খুব ভালো আছি। স্যার, একটি পরিসংখ্যানে আসলে দেখা গিয়েছে যে প্রতি বছর বিশ্ব জুড়ে প্রায় 10% মানুষ শ্রবণ শক্তি হারায়। সংখ্যাটি কিন্তু নেহাত কম নয়। আপনার কাছে স্যার একটু জানতে চাই যে আসলে কানে কম শোনার কারণটা কি, কেন মানুষ কম শোনে? থ্যাংক ইউ ডক্টর মার্জান। আসলে এটি কিন্তু বেলাল ভাই আমাদের জন্য একটি অশনি সংকেত যে প্রতি বছর একটি বৃহৎ অংশের মানুষ এই শ্রবণ হ্রাসের সমস্যায় ভুগছে। এবং WHO যে তথ্য দিয়েছে আমাদেরকে, এটা শুনলে আসলে একটু ভয়ই লাগবে। ওরা যেটা বলছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে প্রায় 1.5 বিলিয়ন মানুষ এই মুহূর্তে কানে কম শোনার সমস্যায় ভুগছে। এবং তার মধ্যে প্রায় 430 মিলিয়ন মানুষ শ্রবণজনিত কারণে ডিসঅ্যাবল হয়ে গিয়েছে, অর্থাৎ সে আর স্বাভাবিক কাজবাজি করতে পারছে না। এবং আরেকটা তথ্য ওরা গবেষণায় দেখিয়েছে যে 2050 সালের মধ্যে 2.5 বিলিয়নকে ছাড়িয়ে যাবে এবং এই ডিসঅ্যাবল রোগীর সংখ্যা 700 মিলিয়ন অতিক্রম করে যাবে। পাশাপাশি এখন বলা হয়েছে যে সারা পৃথিবীর মধ্যে দ্য থার্ড মোস্ট কমন কজ অফ ডিসঅ্যাবিলিটি ইজ দ্য হিয়ারিং লস ওয়ার্ল্ড ওয়াইড। এটা কিন্তু আমাদের জন্য একটি অশনি সংকেত। আচ্ছা, ডক্টরের কাছে আমার জানতে চাওয়া, তাহলে এই এত সংখ্যক মানুষ যে এই প্রবলেমটা ক্যারি করছে, এখানে কি সবই কি আসলে একটা পর্যায়ে এসে এই প্রবলেমটা ফেস করে, নাকি জন্মগতভাবেও কিছু, এটা যদি একটু ডিটেলস? ডেফিনেটলি এই যে শ্রবণ ক্ষমতা কমে যায় বা কানের যে শোনার যে সমস্যা, এটা কেন হচ্ছে সেটা জানবার আগে আমি যদি একটু মানুষ কিভাবে কানে শোনে সেটা যদি একটু বোঝাই, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে যে কি কারণে হিয়ারিং লসটা হলো। সো ভিউয়ার্স দেখতে থাকুন যে আসলে আমরা কিভাবে কানে শুনে থাকি। আমি এই চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। বেলাল ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি বেশ কয়েকটি চিত্র এখানে রেখেছি। তো একটি শব্দ কম্পাঙ্ক আমি এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তা আপনি যেহেতু শিল্পী মানুষ, আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই যন্ত্রটার নাম কি? স্যাক্সোফোন দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, একটি স্যাক্সোফোন। এই আওয়াজটা যে এই যে শব্দ তরঙ্গ প্রথমে কানের নল হয়ে এই যে একটি কানের পর্দা আছে, এই পর্দায় এটি অনেকটা পর্দাটাকে স্টিমুলেট করলো, সঙ্গে সঙ্গে পর্দায় কম্পন তৈরি হলো। পর্দাটা তখন এভাবে টু অ্যান্ড ফ্রো কাঁপছে। সেই কম্পনটা আবার 3টি হাড় আছে, যে খেয়াল করুন, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। সেই 3টি হাড়টাকে ওরা স্টিমুলেশন দিচ্ছে। সেই স্টিমুলেশন দিয়ে কিন্তু এই শব্দ তরঙ্গটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? এই যে শামুকের খোলসের মতন একটি যন্ত্র দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনার ইয়ার, ককলিয়া। এই ককলিয়ারটাকে স্টিমুলেট করছে। এই ককলিয়ার মধ্যে আবার কি আছে? কিছু কোষ আছে,
শ্রবণ কোষ বলি আমরা, হেয়ার সেল। এটি আবার দুই ধরনের, আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল। এই হেয়ার সেলগুলোর মধ্যে তখন একটা স্টিমুলেশন দিচ্ছে, দিয়ে পরে এই হেয়ার সেলগুলো এভাবে করে কাঁপছে। এই কাঁপার সাথে সাথে একটা অ্যাকশন পটেনশিয়াল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, কারেন্টের মতন আমরা যদি বলি, এবং সেখান থেকে আবার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। যেই নিউরো ট্রান্সমিটার আমাদের অডিটরি নার্ভ বা শ্রবণ স্নায়ু দিয়ে আমাদের এই ব্রেনের মধ্যেও চলে যায়। ব্রেনের যে অডিটরি সেন্টার আছে, সেই অডিটরি সেন্টারকে যখন সুইচ অন করবে তখন এই যে আমরা শুনবো। খেয়াল করুন, এই শোনার যে পথ, সেই পথটা কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ এখানে বহির্কর্ণ আছে, মধ্যকর্ণ আছে, অন্তকর্ণ আছে, কানের তিনটি মেইন পার্ট। তো মধ্যকর্ণের মধ্যে গুরুত্বপূর্ণ যে অসিকলস বা কানের ভেতরে যে হাড়গুলো থাকে, যেটির নাম আমি আবার বলছি ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এই ম্যালিয়াস থেকে কিন্তু এই হাসপাতালটির নাম হয়েছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল। যেহেতু নাক কান গলার বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যে কারণে শব্দটা কিন্তু এই হাড় থেকেই নেওয়া হয়েছে। ম্যালিয়াস নামটা একটু কঠিন হলেও আমার মনে হয় শুনতে শুনতে সহজ হয়ে যাবে। তো এই যে আপনি বললেন যে কানে কেন কম শুনছে, আমার যদি এই শ্রবণের যে পাথওয়েটা একদম শুরু থেকে শেষ করে মাথা পর্যন্ত, এই পাথওয়ের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে তো আমরা কম শুনবো। তার মধ্যে কমন যে প্রবলেমটি, মানে বিসমিল্লায় যদি গলদ হয়, অর্থাৎ এই যে কানের যে পর্দাটা আছে, সেই পর্দায় যদি কোনো কারণে ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে যায়, তাহলে তো আর পর্দা কাঁপতে পারবে না, ভাইব্রেশন করতে পারবে না, তাহলে সেই ভাইব্রেশনটা হাড়ের মধ্যে আসবে না, তা আমরা সেক্ষেত্রে আমাদের একটা হিয়ারিং লস হবে। অর্থাৎ শুরু থেকে এই মধ্যকর্ণ পর্যন্ত যে সাউন্ড ট্রান্সমিশনের যে কন্ডাক্টিভ যে পাথওয়েটা আছে, এই পাথওয়েতে যদি কোনো জায়গায় একটা ইন্টারাপশন হয়, তাহলে যে হিয়ারিং লস সেটাকে বলা হয় কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস। অর্থাৎ সাউন্ডটা ক্যারি করতে পারলো না। সেই ক্যারি করার যে কোনো রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, মধ্যকর্ণের মধ্যে যদি পানি জমে যায়, অনেক সময় দেখা যায় যে কানের পর্দার পিছনে পানি জমে, আমরা বলি যেটাকে মেডিকেল টার্ম হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এইটা জমলে পরে সেখানেও কিন্তু কন্ডাকশনের প্রবলেম হচ্ছে। এরপরে অসিকসগুলো, মধ্যকর্ণের প্রদাহজনিত কারণে যদি হাড়গুলো কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় বা ডিজিজের কারণে সেটার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। এরপর যে মেইন যে ইনার ইয়ার, যেখানে হেয়ার সেলগুলো থাকে এবং নার্ভ আছে, যদি দীর্ঘদিন ধরে মানে সংক্রমণের ফলে এই হেয়ার সেলগুলো ডিস্ট্রয় হয়, সেক্ষেত্রে এক ধরনের লস হয়ে যেতে পারে। এটাকে বলছি আমরা সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আর যে একদম মেইন সেন্টার, যেটা অডিটরি সেন্টার, ব্রেনের মধ্যে যদি কোনো ডিজিজ হয়ে টিউমার হয়ে অডিটরি সেন্টারকে ধ্বংস করে, সেক্ষেত্রে কিন্তু আমরা শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই এবার আমাদের সাধারণ জনগণ বুঝতে পারবে যে কোথায় কোথায় প্রবলেম হলে আমাদের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বুঝিয়েছেন। আচ্ছা, ডক্টরের কাছে আরেকটা কোশ্চেন আমার, এই ফার্স্ট যে সাউন্ডটা প্রথমে যে পর্দায় যে ইফেক্টটা করে, এক্স্যাক্টলি, তো হ্যাঁ, এই পর্দায় ছিদ্রটা আসলে মানে কিভাবে হয়ে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন কজই কিন্তু কানের ভিতরে যে মধ্যকর্ণ, সেটার প্রদাহজনিত রোগ, যেটাকে আমরা কান পাকা রোগ বলছি। খেয়াল করুন, এখানে একটি টিউব আছে, এই টিউবটা কিন্তু ইউস্টেশন টিউব, এটা আবার নাকের সাথে সংযোগ। তো নাক মুখ দিয়ে কিছু অর্গানিজম আমাদের এই যে টিউব দিয়ে মধ্যকর্ণের ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে। অর্থাৎ এই জায়গাটাতে যে আমি ইন্ডিকেট করছি, দেখুন মধ্যকর্ণটা কিন্তু অনেকটা ঘরের মতন। তো যে কোনো ঘর কিন্তু আসলে আবাসস্থল, তাই না? তো ঘরের মধ্যে যদি কোনো অর্গানিজম ঢুকে যায়, ওরা কিন্তু সহজে ওখান থেকে আর যেতে চাইবে না, ওখানে বসে যাবে এবং ধীরে ধীরে কিন্তু ইনফেকশন তৈরি করবে। এবং ইনফেকশনের একটা পর্যায়ে কিন্তু পাস বা পুজ উৎপন্ন হয় এবং সেটার মধ্যে টক্সিন থাকে, যে টক্সিনটা আলটিমেটলি পর্দাটা কে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে এবং একটা পর্যায়ে কিন্তু পর্দা ছিদ্র হয়ে যাবে। তো পর্দা যদি ছিদ্র হয়ে যায়, তখন তো সাউন্ডটা যে সাউন্ড এই কন্ডাকশনটা করতে পারলো না, অর্থাৎ টিম্পানিক মেমব্রেনটাকে কিন্তু আর ভাইব্রেট করতে পারছে না, নাড়াতে পারছে না। টিম্পানিক মেমব্রেন যদি কম্পন না হয়, তাহলে হাড়গুলোকে স্টিমুলেট করতে পারবে না, তাহলে যে লস হবে সেটা হচ্ছে কন্ডাক্টিভ টাইম হিয়ারিং লস। আপনার যে প্রশ্ন ছিল যে পর্দা ইনফেকশনটা কেন হয়, ইনফেকশনটা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। মোস্ট কমন যে অর্গানিজমগুলো, আমি যদি ব্যাকটেরিয়ার কথা বলি তাহলে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরেক্সলা। এরপর যদি ভাইরাসের কথা বলি, ভাইরাসের মধ্যে আছে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এডিনো ভাইরাস আছে, রাইনো ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ফাঙ্গাসও আছে। তো এই অর্গানিজমগুলো কিন্তু সোর্স অফ ইনফেকশন এবং রুট হচ্ছে আলটিমেটলি নাক দিয়েও যেতে পারে, কখনো কখনো কান দিয়েও কিন্তু যেতে পারে। তো এই কারণেই কিন্তু এই রোগটা হচ্ছে এবং মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু বাচ্চাদের বেশি হয়ে থাকে। এক্স্যাক্টলি, আমি আমার ঘরের একটা উদাহরণ বলতেছি যে আমার ছেলের বয়স যখন 4 কিংবা 5, তখনই
এরকম কানটা পেকে গেল। আচ্ছা তো আচ্ছা আজকে আমি আসলে একদম টোটালি ক্লিয়ার হলাম যে এই প্রবলেমটা কেন মানে ফেস করতে হয়েছিল। খুব ইন্টারেস্টিং লাগলো। আমি এতদিন আসলে জানতামই না যে আসলে কিভাবে এই টোটাল এটা একটা সার্কেল যে একদম পুরো একটা সাইক্লিক অর্ডার। হ্যাঁ, এবং এটার সাথে মিউজিকের একটা দারুণ সাদৃশ্য আছে। যেমন একটা মিউজিক আমরা যখন কমপ্লিট শুনি, এটার বিভিন্ন প্রক্রিয়া ধাপে 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 গিয়ে তারপর একটা সার্কেল হয়ে আমাদের কানে কমপ্লিট মিউজিক আসে। এক্স্যাক্টলি। তো একদম খুব সুন্দর, মিউজিকের সাথে দারুণ একটা সিমিলারিটি এখানে আমি আজকে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনি কানের কম শোনার একটি মূল কারণ হিসেবে কানের পর্দা ছিদ্রের কথা বলেছেন। আর কি কি কারণে আসলে মানুষ কানে কম শুনতে পারে? থ্যাংক ইউ ডক্টর মার্জান। আসলে আমি শুরুতেই বলেছি যে কন্ডাক্টিভ পাথওয়ে অর্থাৎ কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস, আর একটা আছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, আর একটা আছে মিক্স টাইপ। কন্ডাকশনও প্রবলেম, সেন্সরি নিউরালেও প্রবলেম, দুটো প্রবলেমের কারণেও কিন্তু হিয়ারিং লস হতে পারে। কানের পর্দা ছিদ্র, এটা হচ্ছে কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হচ্ছে। কানের মধ্যে যদি পানি জমে যাচ্ছে, ফ্লুইড জমে যায়, সেক্ষেত্রে কিন্তু কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হতে পারে। এটার বিভিন্ন কারণ আমি বললাম, বিভিন্ন অর্গানিজম এর সাথে দায়ী। এরপরও আমরা যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লসের কথা বলি, অর্থাৎ এই যে কানের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে সেলগুলো আছে, তো দীর্ঘদিন ধরে যদি কেউ নয়েজি এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নয়েজ ইনডিউসড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। অর্থাৎ কেউ যদি দীর্ঘদিন ধরে নয়েজের মধ্যে থাকে, আস্তে 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 করে তার যে শ্রবণ যে কোষগুলো আছে এটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, সে কিন্তু তখন কানে কম শুনবে, এবং এটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটা হচ্ছে সাউন্ড ট্রমা, বলে না সাউন্ড গ্রেনেড যদি মারে, যে হঠাৎ করে কিন্তু কানে সে শুনতে পারবে না, কারণ তখন হচ্ছে যে তার ইনার ইয়ারে প্রবলেম হয়ে যাবে। এটা হচ্ছে অন্তঃকর্ণের প্রবলেম, যে হেয়ার সেলগুলো সাডেনলি ড্যামেজ হবে, নার্ভগুলো ড্যামেজ হবে। এরপর হচ্ছে যে বার্ধক্যজনিত কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ, বয়সের সাথে সাথে তো আমাদের সব কিছুই চেঞ্জ হয়, তাই না? যেটাকে বলছি আমরা এজ রিলেটেড কিছু ডিজিজ, চোখে আমাদের ছানি পড়বে, আমাদের দাঁত নড়ে যাবে, চুল পেকে যাবে, আমরা আমাদের শরীরের পাওয়ার হারিয়ে ফেলবো, লাঠি ভর দিয়ে হাঁটবো, তাই না? তো এগুলো কিছু বয়সজনিত কিছু, বার্ধক্যজনিত কিছু রোগ। তো এই বয়সজনিত কারণে আমাদের হেয়ার সেলগুলো বাই ন্যাচারালি আস্তে আস্তে করে এগুলোর ফাংশনটা কমে আসে। হ্যাঁ, সেটাকে বলছি আমরা এইজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস, অর্থাৎ বার্ধক্যজনিত কারণে কিন্তু মানুষ কম শুনতে পারে। এরপর আরেকটা হচ্ছে কনজেনিটাল, একজন শিশু সে জন্মের পর থেকে সে আর শুনছে না, অর্থাৎ সে কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবেই সে তার হিয়ারিং যে অ্যাপারেটাসগুলো আছে, আমি একটু আগে দেখালাম যে বহির্কর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ, দেখা গেল যে অন্তঃকর্ণটা হচ্ছে মোস্ট ভাইটাল স্ট্রাকচার, যে ককলিয়া, তার ককলিয়াটা ডিসফাংশনিং, অর্থাৎ ককলিয়া আছে কিন্তু সেটা কাজ করছে না। হ্যাঁ, এই যে প্রবলেমটা তার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু সে কানে কম শুনতে পারে, অর্থাৎ যে বাচ্চারাও কিন্তু কানে কম শুনতে পারে। এই হচ্ছে মোটামুটি মোটা দাগে কানে কম শোনার কিছু কারণ। আচ্ছা ডক্টর সাহেব, বিভিন্নভাবে যে হিয়ারিং লস্টের ব্যাখ্যাটা আমাদেরকে দিলেন, এখন এগুলো তো রিপেয়ারও হয় না? হ্যাঁ, ডেফিনেটলি। যদি কানের পর্দায় ছিদ্র থাকে, সেটাকে আমরা সার্জারি করে রিপেয়ার করে দিতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন, যেহেতু আমি জানি যে আপনার বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলের কোন গ্রাম? সখীপুর। সখীপুর গ্রাম। ও মাই গড, ডক্টর মারজান, তুমি শুরুতে যে রোগীর প্রোফাইলটি আমাদেরকে জানালে, তার বাড়িও কিন্তু সখীপুরে, তাই না? তো মিলে গেল, আপনার পরিচিত হতে পারে। তো যে সাইফুল সাহেবের কথা ডক্টর মারজান শুরুতে তুলে ধরলো, একটি বাস্তব গল্প। তো তার কিন্তু ছোটোবেলা থেকেই কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্রের সমস্যা ছিল, এবং সে যখন দীর্ঘদিন ওয়েট করার পর সে কোনোভাবে ভয়ের কারণে অপারেশনে যাচ্ছিল না, ফাইনালি আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমার কাছে আসার পর তো আমি তার পর্দাটা প্রতিস্থাপন করি। আমি যদি এই ভিডিওটি দেখাই, তাহলে আসলে আপনিও জানতে পারবেন, এবং আমার বিশ্বাস আমাদের এই ভিউয়ার্সরা বুঝতে পারবে যে কানের পর্দা আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। সো ভিউয়ার্স, দেখুন, এই নিয়ে আমার একটি বিশেষ সেগমেন্ট, পেশেন্টস ফলো আপ ইন হাউস। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমি ডক্টর বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারের পর্বে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার শফিপুর নামক একটি গ্রামে, যেখানে আছে আমার একজন সম্মানিত রোগী। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এই যে দেখা যাচ্ছে সাইফুল ভাই আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে বৃষ্টি নেমে রাস্তা একদম কর্দমাক্ত হয়ে গেছে, অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু শেষ পর্যন্ত সখীপুর গ্রামে আমরা চলে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে সখীপুর গ্রামে সাইফুল ভাইয়ের বাড়ি। আমি প্রথমে একটু জানতে চাই সাইফুল ভাইয়ের কাছ থেকে, আপনার কি কি কষ্ট হতো কানে, একটু যদি বলেন। আমার কানে, মানে আমি যখন হাই স্কুলে পড়ি, হ্যাঁ, তখন থেকে আমার কানে বাম কানে সমস্যা।
এই কানে পিঁপড়া গেছিলো ঘুমন্ত অবস্থায়। পরে আমি কেরোসিন তেল দিই, কানটা সকালে উঠে দিয়ে ফুলে যায়, ভীষণ ফুলে যায়। কোনো আমি ট্রিটমেন্ট নিতে পারিনি বা নিয়ে ওই সময় গ্রাম ছিল, কোনো ডক্টর ছিল না। পরে ওই অবস্থায় ছিল। পরে কিছুদিন পর আবার পানিও যায়। পরবর্তীতে কানটা কিছুদিন পর থেকে বাতাস বের হওয়া শুরু করে, শু করে, মানে স্পিডে বাতাস বের হয়। এরকম টিভি দিলেও বাতাস, ছেড়ে দিলে বাতাস বের হয়, গুড় গুড় শব্দ হয় কানের ভিতরে। আচ্ছা আচ্ছা। এরপরে ডাক্তার দেখাতে শুরু করি, ময়মনসিংহ, টাঙ্গাইল, পরে ঢাকা, কোনো লাভ হয় না। কানের সমস্যায় মানে ভুগতো সবসময়, কিন্তু বলতো না। আচ্ছা আচ্ছা। ওটা হচ্ছে মানে নিজের মধ্যেই রাখতো, সবসময় ভয়ে ভয়ে থাকতো। তো 14 বছর ঘর সংসার করতেছি, তো 13 বছর তো বলেই নাই যে কানের একটা প্রবলেম তার আছে। একদিন হঠাৎ করে মানে প্রচণ্ড ব্যথা কানে, তো পরে বললাম, তো ডিটেলস বললো যে এরকম ছোটোবেলায় সমস্যা ছিল, মানে কানে অপারেশন করতে চাইছিল, আর ওখান থেকে পলে আইছে। তার হচ্ছে 30 বছর হয়ে গেছে, 30 বছর যাবৎ সে কষ্টে ভুগতেছে। কিন্তু তার সাথে 13 বছর সংসার করার পরও জানতে পারলাম না, মানে এটা একটা দুঃখনীয় বিষয়। তো উনি বলেও নাই। পরে ডিটেলস আপনার ভিডিওগুলো দেখতে 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 এক সময় সে মানে রাজি হয়ে যায়। এই যে চিকিৎসা থেকে মানুষ নিজেকে আড়াল করে রাখে, বছর পর বছর নিজেকে লুকিয়ে রাখে বা অবহেলার শিকার হয়ে থাকে, এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ভয়। সাইফুল ভাই যখন প্রথম আমার চেম্বারে আসে, তার কানের সমস্যাগুলোর কথা বলে, আমি তখন তার কানটি পরীক্ষা নিরীক্ষা করি। এটি হচ্ছে তার ডান কানের পর্দার ছিদ্র। আমরা দুটো পিকচার তুলে রেখেছিলাম, আর এই দুটো হচ্ছে বাম কানের পর্দার ছিদ্র। আমি এই চিত্রটি দেখার পর তাকে জানালাম যে সত্যি সত্যি আপনার অপারেশনের প্রয়োজন রয়েছে এবং এটা খুবই দরকার। এই অপারেশনটা না করালে ইন ফিউচারে কিন্তু আপনার অনেক জটিলতা তৈরি হবে। তার একটি ভয় ছিল, যেটি কিন্তু ভাবি বলেছে যে আমি যদি অজ্ঞান করে অপারেশন করার পর যদি জ্ঞান আর না ফিরে, তাই তো? তখন আমি বললাম যে আমাদের হাতে কিন্তু দুটি অপশনই আছে। আমরা কখনো কখনো অজ্ঞান করেও করতে পারি, যেটাকে বলছি ফুল জেনারেল অ্যানেস্থেসিয়া বা ফুল অজ্ঞান, আর একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া, যেটা হচ্ছে শুধুমাত্র কানের গোড়াটাকে অবশ করে দেওয়া। ঠিক আছে। তো যেহেতু তার একটি ফোবিয়া আছে জিএ, অর্থাৎ ফুল অজ্ঞানে তার একটি ভীতি ছিল, যে কারণে আমি তাকে আশ্বস্ত করলাম যে আপনাকে আমরা ফুল অজ্ঞান করব না, আপনাকে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটি করব। এবং যে কথা সেই কাজ, তারা আমার কথা আশ্বস্ত হলেন এবং আমি তার একটি অপারেশন সম্পূর্ণ করে দিলাম, কানের পর্দা প্রতিস্থাপনের অপারেশন, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টিম্প্যানোপ্লাস্টি। এই হচ্ছে অপারেশনের পরের চিত্র। আপনি একটু কম্পেয়ার করে দেখুন, অপারেশনের আগে যে কানের পর্দায় ছিদ্র ছিল, অপারেশনের পরে সেই ছিদ্রটি পরিপূর্ণ হয়েছে এবং নতুন একটি পর্দা তৈরি হয়েছে। অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে আপনি কি চেঞ্জ খেয়াল করছেন? চেঞ্জটা হলো যে আগে ওই সময় মানে সব সময় কান্দে বাতাস বের হতো, এটা সবচেয়ে বড় সমস্যা ছিল। দিন রাত 24 ঘন্টা এটা আমি সহ্য করতে পারতাম না। সব সময় বাতাস স্রোতের মতো বের হতো, বাতাস স্পিডে। আর বিভিন্নভাবে তাও এটা মানে শব্দটা বিভিন্ন রকম ছিল। বা আমি যদি আঙুল দিয়ে চাপ দিতাম, যত জোরে চাপ দিতাম ততক্ষণ কানের ভিতরে গুড় 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 শব্দ হতো। তাই যদি আসতে হবে কিছুক্ষণ, আর যত জোরে চাপ দিতে হবে ততক্ষণ হবে। পর্দা নাই এই জন্য। বা রাতে শরীরে ওটার শব্দে অনেক সময় ঘুম ভেঙে যেত। আচ্ছা আচ্ছা। তারপর ঠান্ডা যদি লাগতো, ঠান্ডা লাগলে ওই পানি আকারে ঘরে ঘরে এইদিকে পড়তো, মানে বার হয়ে যেত তখন ঠান্ডা, ভীষণ বার। তখন আমি নিজে নিজে এই বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইতাম বা কিছু খেয়ে কমে রাখতাম, বা ড্রপ দিয়ে কমে রাখতাম, সুপ্রাভেন অন্যান্য কিছু যে কমে রাখতাম, কমে থাকলে আবার এইভাবে চলতাম কিছুদিন। আবার যখন সিজন পরিবর্তন হয়ে যায়, বৃষ্টির দিন বা শীতের দিন, তখন মানে একটু ঠান্ডা লাগলে তখন আবার এই অবস্থা সম্পূর্ণবার, তখন আবার আমি এগুলো খাই। এইভাবে বছর বছর চলে গেছে। তারপর তো স্যারে যে আমি অপারেশন করলাম, এখন ওইটা হয় না, মানে বাচ্চা সবসময়টা আমার অনেকটাই ভালো। আর ওই রকম আমি ভালোভাবে ঘুমাইতে পারি, বা এখন মোটামুটি সুস্থই বলা যায়। এই পুরো প্রসেসটা দেখে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মানুষের যে ফোবিয়াটা থাকে যে পর্দা লাগালে পর্দা তৈরি হয় কিনা, আমি কিন্তু আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে সেটি জনগণকে দেখানোর চেষ্টা করলাম যে শূন্যস্থান কিভাবে সে পূর্ণ হয়ে গেল এবং পর্দা প্রতিস্থাপনের পর সে কিন্তু এখন স্বাভাবিক শুনছে। এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট তার জীবনে। স্যার, আমি একটু আপনার কাছে এই সাইফুল ভাইয়ের সমস্যাটা ধরেই জানতে চাচ্ছি। তিনি কিন্তু অপারেশনের পর ভালো শুনছেন। আপনি কিন্তু শুরুতেই আমাদের কানে কম শোনার
কয়েকটি টাইপ বলেছেন, কন্ডাকটিভ ডেফনেস, সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো সেক্ষেত্রে স্যার পর্দা প্রতিস্থাপন করলে কি সবাই কানে ভালো শুনতে পাবে, এমন কি কোনো নিশ্চয়তা দেওয়া যায়? আসলে 100% নিশ্চয়তা তো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা তো চিকিৎসক মাত্র, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফল দেওয়ার মালিক হচ্ছে ওপরওয়ালা। তো কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস যদি হয়, সেক্ষেত্রে পর্দা প্রতিস্থাপনের পর শ্রবণ ইনক্রিজ হওয়ার কিন্তু একটি রেশিও আছে, অর্থাৎ সেক্ষেত্রে ফিডব্যাকটা ভালো আসবে। যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে, অর্থাৎ কন্ডাকটিভের পাশাপাশি সেন্সরি নিউরাল হিয়ারিং লস, অর্থাৎ সেলের নিজস্ব ড্যামেজের ফলে যদি হয়ে থাকে, যেটাকে আমরা বলছি মিক্সড টাইপ হিয়ারিং লস হলে, সেক্ষেত্রে কিন্তু শ্রবণটা খুব বেশি ইনক্রিজ নাও হতে পারে। বাট পর্দা লাগানোর মানে মূল মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে ছিদ্রটা, সেটাকে যদি আমরা রিপেয়ার না করি, তাহলে দিন দিন এটার সাইজ বড় হতে থাকে, এবং এই ছিদ্র পথ দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো ঢুকে তার যে ইনার হেয়ার সেলগুলোকে বা ইনার ইয়ারটাকে ড্যামেজ করতে পারে, এবং এখান থেকে ইনফেকশনটা ট্রান্সমিট হয়ে ব্রেনে যেতে পারে, মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে, এবং পেশেন্ট কিন্তু মৃত্যু মুখেও পতিত হতে পারে। সো এই যে তার যে আপকামিং যে কমপ্লিকেশনস, এগুলোকে প্রিভেন্ট করাটা কিন্তু অনেক বেশি জরুরি, এবং পর্দা প্রতিস্থাপনের মেন উদ্দেশ্য কিন্তু এটা। আচ্ছা ডক্টর, এরকমও তো দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজনের ভিতরেও দেখি, আমাদের নানি, দাদি, দাদা যারা একটু এজেড, তাদেরও এরকম আস্তে আস্তে কম শুনতে থাকে। তাদের এইজ মাথায় রেখে কি অপারেশনটা একটু ঝুঁকিপূর্ণ নিশ্চয়, তো তাদের জন্য করণীয়টা কি? আপনি কিন্তু একদম আমাদের সাধারণ জনগণের মনের কথাটাই কিন্তু তুলে ধরলেন। দেখুন, আমাদের যারা বাবা মা, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, তারা কিন্তু আসলে এইজেড, তারা 60 বা তার উপরে। তো আমি কিন্তু একটু আগেও বলেছি যে যারা বয়স্ক বা বয়সজনিত কারণেও কিন্তু হিয়ারিং লস হয়, যেটাকে আমরা বলছি এইজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এবং এই মানুষগুলোর কিন্তু তখন আর যদি পর্দায় ফোটাও থাকে, সেটা আসলে ওই বয়সে রিপেয়ার করাটা খুবই ঝুঁকিপূর্ণ, বা সেটা আমরা করি না। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে আমরা মানে বিকল্প পথ হিসেবে আমরা ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করতে সাজেস্ট করি। ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করে কিন্তু এই ধরনের রোগীরা একটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি একটি ছোট্ট ঘটনা বলি। কয়েকদিন আগে আমার চেম্বারে এক ভদ্রলোক আসলেন তার বাবাকে নিয়ে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছেন। উনি দুঃখ প্রকাশ করলেন যে ডক্টর, আমার সবই আছে, কিন্তু আমার বাবার এই কথা সে শুনতে পারে না, এটার জন্য আমার মন ভীষণ খারাপ থাকে, কি করা যায়? আমি বললাম যে আপনি নিয়ে আসেন। তো তিনি তখন তার বাবাকে নিয়ে আসেন, এবং আমি সেটা একটা ভিডিও তৈরি করে রেখেছি। আমি যদি এই ভিডিওটি দেখাই, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন দর্শক, দেখে আসি 104 বছরের এক ভদ্রলোকের ভিডিও চিত্র, যিনি হিয়ারিং এইড ব্যবহার করার পর খুব ভালো শুনছেন। দেখে আসি। বার্ধক্যজনিত যে রোগগুলো আছে, তার মধ্যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি এইজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। মডারেটলি সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস দুটোতেই, ডান এবং বাম কান। আমরা নর্মালি 20 থেকে 25 ডেসিবেলের মধ্যে শুনি, অর্থাৎ আঙ্কেল শুনতেছেন 65 ডেসিবেলে। তো সেই হিসাবে তার লস কিন্তু অনেক। যে মানুষটি আমার ঠিক এখানে বসে আমার কথা ঠিকঠাক মতো শুনছিলেন না, আমি তার 2 কানে শ্রবণটা পরীক্ষা করে তার যতটুকু হিয়ারিং লস হয়েছে সেই অনুযায়ী ডিজিটাল হিয়ারিং এইড লাগিয়ে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি যে সে কেমন শুনে। তাহলে আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনার পর কি ভালো লাগে? খুব ভালো লাগতেছে। এবং তিনি নাকি এখন যে ফিডব্যাকটি জানলাম, তার ছেলের কাছে শেয়ার করে যে এতদিন আমার এই শোনাটা কোথায় গিয়েছিল, আমি তো এখন সব শুনি। সে মন খারাপ থাকতো, সে আজানের ধ্বনি শুনতে পারে না। তারা তো ফজরের নামাজ যখন আজানটা দেয়, তখন ফজরের নামাজে যায়, তার একটা মানে মানে কি বলবো, যে একটা ঘড়ির মতন কিন্তু আজানের ধ্বনিটা, যে ওয়াক্তে যে আজানের ধ্বনি আসে, সেটা অনুযায়ী কিন্তু তারা তাদের কাজকর্মটাকে নির্ধারণ করে থাকে। যে ফজরের নামাজের ধ্বনি শুনে সে নামাজ পড়তে যাবে, সে সেটা পারে না, মিস হয়ে যায়। এটা নিয়ে তার অনেক দুঃখ ছিল। তারপর যখন রমজান মাসে যখন ইফতার করবে, সেটাও কিন্তু আজানের ধ্বনি শুনে কিন্তু মুখে সে পানি নিচ্ছে। তো এভাবে করে তার অনেক সমস্যা হচ্ছিল। এখন তিনি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। শুধুমাত্র আমরা এই জিনিসটা তাকে বোঝাতে সমর্থ হয়েছি যে চোখের যদি পাওয়ার আমরা কমে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু চশমা পড়তে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কানের যদি শ্রবণ ক্ষমতা কমে যায় এবং সেক্ষেত্রে যদি হিয়ারিং এইড আমরা সাজেস্ট করি, তখন অনেক ক্ষেত্রে রোগীরা এটা একটু এমব্রাসিং সিচুয়েশনে পড়ে যায়। বাট আমরা বলি যে আপনার লাইফস্টাইল ভালো করার জন্য যেটি প্রয়োজন বিজ্ঞানসম্মতভাবে, সেটি ব্যবহার করার মধ্যে কোনো লজ্জা নেই, এটার মধ্যে কোনো বাধা থাকা উচিত নয়। এবং তিনি ঠিকই রাজি হয়েছেন, এখন পরে তিনি তার স্বাভাবিক জীবনযাপন করছেন। খুব সুন্দর। স্যার, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের গল্প তো শুনলাম, এবার একটু ছোট বাচ্চাদের কথা বলি। অনেক বাচ্চারা স্যার জন্মগতভাবে কিন্তু বধির থাকে।
সেক্ষেত্রে আসলে স্যার এটার কি আদৌ কোনো সমাধান আছে? বাচ্চাটা কি শুনতে পাবে কখনো? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন্স। আপনি যেহেতু মিউজিক ফিল্ডে কাজ করেন, দেখুন যে যিনি একটি বাচ্চা যে মানে কানে শুনে না, সে কিন্তু কথাও বলতে পারে না, তাই না? অর্থাৎ সে ডিপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বধির হয়ে যাচ্ছে। আমাদের সবার আগে হচ্ছে আমরা শুনি, শোনার পর এই শব্দগুলো আমাদের মেমোরিতে যাচ্ছে, যাওয়ার পর ওখানে শব্দ ভাণ্ডার তৈরি হচ্ছে এবং তখনই কিন্তু আমাদের মুখ দিয়ে বলি আসবে। তো যে বাচ্চাটি তার জীবনের শুরুতেই কোনো সাউন্ড ভাইব্রেশন তার কানে পৌঁছালো না, আলটিমেটলি কিন্তু সারা দুনিয়া তার কাছে স্তব্ধ, সে কিছুই শুনতে পাচ্ছে না। সে না বলছে প্রিয় মা বলে শব্দ, প্রিয় ডাক, বাবা বলে শব্দ। এবং এটা নিয়ে কিন্তু মা বাবার খুব আক্ষেপ থাকে যে আমি মা হওয়ার জন্য, বাবা হওয়ার জন্য সন্তানটি আমার এত চাওয়া ছিল, কিন্তু সেই সন্তান আমাকে মা বলে ডাকতে পারছে না, বাবা বলে ডাকতে পারছে না। এটা মা বাবার কষ্ট। আর সেই সন্তানটি যখন ধীরে ধীরে বড় হয়, তার কষ্ট হচ্ছে অসীম। সে একটি অসীম মানে কষ্টের সাগরে ডুবে যায়। আমার চেম্বারে সেরকম করে টপ টপ করে তাদের চোখ গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। বিশেষ করে যে বিয়ে শাদীর ক্ষেত্রে একটা বিশাল একটা বার্ডেন তৈরি হয়ে যায় যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা ছেলে, তার বিয়ে হচ্ছে না, শুধুমাত্র সে হয়তো কথা বলতে পারছে না, শুনতে পারছে না, বোবা বলছে। এবং সমাজের মানুষ এটাকে খুব অবহেলার দৃষ্টিতে দেখে, হ্যাঁ, কালা ধ্যান্দা বলে তারা বিভিন্নভাবে বলে থাকে। এতে করে তারা মেন্টালি খুবই হার্ট হয়। এবং অনেকে তো আসলে এই ধরনের কষ্ট সহ্য না করতে পেরে সে কিন্তু অনেক ক্ষেত্রে নিজেকে আড়াল করে ফেলে এবং সে ধুকে ধুকেই কিন্তু তার বাকি জীবনটা পার করে। বাট আমরা যদি জীবনের শুরুতেই এই জিনিসটা জানাতে পারতাম আমাদের অভিভাবকদের যে যদি কোনো বাচ্চা জন্মগতভাবে শ্রবণহীনতায় ভুগছে এবং দ্রুত যদি তার হিয়ারিংটাকে স্ক্রিনিং করা যায় যে তার কানে শুনছে না বলে সে মুখে কথা আসছে না, তাহলে কিন্তু তার মুখে বলে আনানো সম্ভব। এবং সেটা কিভাবে, যে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে চেক আপ করে দেখি যে তার যে হিয়ারিং যে অ্যাপারেটাসের যে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ককলিয়া, আমি একটু আগেও বলেছি, সেই ককলিয়ায় যদি তার জন্মগতভাবে ডিসফাংশনিং বা নন ফাংশনিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে ককলিয়ার ইমপ্লান্ট করে দিতে পারি। অর্থাৎ কৃত্রিমভাবে তার কানের ভেতরে ককলিয়াটাকে রিপ্লেস করা যাচ্ছে একটি ডিভাইস দিয়ে, যেটির নাম হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট। এবং এইটার গোল্ডেন টাইমটা কিন্তু 3 থেকে 5 এই বয়স রেঞ্জের মধ্যেই। তো এই বয়স রেঞ্জের মধ্যে যদি আমরা এই অপারেশনটা করিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওই সন্তানটি বা ওই বাচ্চাটি আবার সে কথাও শুনবে এবং মুখ দিয়ে কথা বলতেও পারবে। এটারও কিন্তু সমাধান রয়েছে। এটাই কিন্তু অনেকে জানে না। স্যার, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন, এই যে আমরা যে আজকে সাইফুল ভাইয়ের গল্পটা শুনলাম, তিনি কিন্তু একটা পোকা যাওয়ার কারণে কানে কেরোসিন তেল ঢেলে দিয়েছিলেন এবং এমন অপচিকিৎসা আমাদের দেশে অহরহ, তেল ঢেলে দেওয়া, রাস্তায় রাস্তায় যে অপচিকিৎসা নেওয়া, আমাদের জনগণের উদ্দেশ্যে তারা যাতে তাদের কানটা ভালো রাখতে পারে যদি একটু সচেতনতামূলক বার্তা দিয়ে দিতেন। ডেফিনেটলি। দেখুন, কান কিন্তু আমাদের একটি সেন্সিটিভ অর্গান, তাই না? কান আছে বলেই কিন্তু আমরা শুনছি পৃথিবীর এই সুন্দর আওয়াজ, মায়ের মধুর ডাক, বাবার ডাক, ঝর্ণার শব্দ, নদীর কুলকুল শব্দ, ঢেউয়ের শব্দ। তো এই যে কানের যদি হিয়ারিংটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সব কিছু স্তব্ধ হয়ে যাবে। আর সেই জন্য আমি বলছি যে কানের প্রতি যত্নশীল হতে হবে। আমরা হরহামেশায় কানের মধ্যে একটু চুলকালে কটন বার ঢুকিয়ে দিচ্ছি আনহাইজেনিক কন্ডিশনে, আমরা হাতের কাছে যা পাচ্ছি তাই ঢুকিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কানের মধ্যে আমি নিজের বিপদ নিজে ডেকে আনলাম, খাল কেটে কুমির আনার মতন। আমি কিন্তু নিজেই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো ঢুকিয়ে দিলাম। এর ফলে আমাদের পর্দা ইনফেকশন হতে পারে। এরপর আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এখন দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে আছে এবং শুধু তাই নয়, তারা হেডফোন ব্যবহার করছে, ঘন্টার পর ঘন্টা হেডফোন ব্যবহার করছে। আমি কিন্তু বলেছিলাম যে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস কিন্তু হয়। আপনি যেহেতু একজন মিউজিশিয়ান, আপনাকে কিন্তু এই জিনিসটি খুব মেনে চলতে হবে। আপনি কিন্তু চাইলে এই ঘন্টার পর ঘন্টা আপনি হেডফোন ব্যবহার করতে পারেন না। এতে করে কিন্তু আপনার এই নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এরপর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দেশে যে সাউন্ড পলিউশনটা হচ্ছে, রাস্তাঘাটে যে পরিমাণ যত্রতত্র যে গাড়ির হর্নটা দেওয়া হচ্ছে, আপনি যদি আপনার বাসা যদি রাস্তার সাইডে হয়, আপনার নির্ঘাত আপনার কিন্তু নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হয়ে যাবে। হ্যাঁ, তো যেটি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে সিস্টেমটি নেই, যে আমরা যত্রতত্র হর্ন দিচ্ছি হাই স্পিডে, তাই না? তীব্র মাত্রার যে শব্দ, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং কানের ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে হবে এবং রেগুলার বেসিসে কানের কিন্তু যত্নও নিতে হবে, হিয়ারিং টেস্ট করাতে হবে যে আমি কি শ্রবণটা আমার কমে যাচ্ছে কিনা। দেখুন, যদি আস্তে আস্তে শ্রবণ লস হয়, এটা কিন্তু মানুষ টের পায় না। যে কারণে আমরা বলি যে বছর অন্তত একবার সব কিছু চেক আপ করানোর দরকার রয়েছে। যেমন দাঁতের যত্ন নিতে হয়, ঠিক তেমনিভাবে কানের যত্নের ক্ষেত্রে কান ঠিক আছে কিনা, ইন্টারনাল স্ট্রাকচারটাকে ঠিক করা, দেখা কানের নলের ভেতরে কোনো খৈল জমে আছে কিনা, তারপর কোনো ফাঙ্গাস জমে আছে কিনা,
বা অন্য কোনো ইনফেকশাস ম্যাটেরিয়ালস জমে আছে কিনা সেটা যদি ডাক্তার দেখে একটু চেক আপ করায়, তাহলে কিন্তু কানটাকে ক্লিন করে দিল, কানটা ভালো থাকলো। হিয়ারিংটা অ্যাসেস করলে বুঝতে পারলো যে তার হিয়ারিং লসটা শুরু হয়ে গেছে কিনা। যদি সে বুঝতে পারে তখন কিন্তু সে সেটার কজটাকে ফাইন্ড আউট করবে এবং সে অনুযায়ী সে সতর্ক হতে পারবে। অতএব আমি চাই আমাদের দেশের জনগণ যেন কানের শ্রবণ ক্ষমতাটাকে ভালো রাখতে পারে, এবং ভালো রাখার জন্য যা যা আমি বললাম সেটা যদি একটু মেনে চলে, নিশ্চয়ই আমরা আমাদের হিয়ারিংটাকে ভালো রাখতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। বেলাল ভাই, আপনি একজন সঙ্গীত শিল্পী, এবং শিল্পী মানেই কিন্তু আমাদের দেশের একজন সম্পদ। আমাদের দেশের একজন সম্পদ হিসেবে আপনি যাতে বাধাহীনভাবে নাক কান গলার চিকিৎসা নিতে পারেন, তার জন্য আমাদের আজকের আয়োজনের নিবেদক ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার আমাদের বিশেষ অতিথিকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি প্রদান করবেন। আমাদের যে হেলথ কার্ডটি, এই হেলথ কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সবাই পাচ্ছেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আমাদের যে চিফ কনসালটেন্ট বাসুদেব কুমার সাহা, ওনার ফ্রি কনসালটেশন এবং আমাদের হসপিটালের যত সার্ভিস আছে সকল সার্ভিসের উপর বিশেষ ওয়েবার। থ্যাংক ইউ। বেলাল ভাই, আমাদের আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো, একটু যদি অনুভূতিটা শুনতে পারি। দুর্দান্ত আয়োজন, আর সবচেয়ে বড় কথা হলো এরকম সুন্দর আয়োজনের মাধ্যমে দেশের মানুষের যে উপকার হচ্ছে, এটা নিশ্চয়ই অনেক আনন্দের। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে কানে কম শোনা নিয়ে এত সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন, এবং আশা করি আমরা সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু শুনতে পাবো। নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি জিটিভির কলাকুশলী এবং অগণিত দর্শক শ্রোতাদেরকে, যারা এই ভিডিওটি এবং এই আয়োজনটি আপনারা দেখলেন। এবং আমি তখনই এই প্রোগ্রামটাকে সার্থক মনে করব যদি এই আলোচনা থেকে আপনি একটু সচেতন হন। আমি সবসময় বলি, সচেতনতা পারে আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। দর্শক, নাক কান গলার যে কোনো সমস্যা জানাতে এবং সমাধান জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। বেলাল ভাই, আপনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমরা তো দুটো লাইন না শুনে আসলে পাগল তোর জন্যে রে, পাগলে মন পাগল।